ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কোরবানির ঈদ এলেই সবার আগে যে প্রশ্নটা আমরা পরস্পরকে খুব বেশি করি সেটা হচ্ছে কি কেনা হলো, গরু না খাসি? গরু হোক বা খাসি, আমরা তো সবাই মাংস খেতে ভীষণ ভালোবাসি, তাই নয় কি? প্রিয় দর্শক, সবাইকে আমি ওয়েলকাম করছি তাসনিফা মোহনা। আপনারা দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আজকে ঈদের বিশেষ পর্বে আমরা একজন বিশেষ মানুষকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে, যিনি একাধারে একজন সুঅভিনেত্রী, সুগৃহিণী, সুরাধুনী, আরো অনেক বিশেষণ যোগ করা সম্ভব, সেগুলো গল্প ছলে হয়তো বা বলা যাবে, কিন্তু একটা প্রবাদ দিয়ে তাকে ব্যাখ্যা করা সম্ভব, যে রাধে সে চুলো বাঁধে। আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে পুরো দস্তুর মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি সত্যি ঈদের দিন সব কাজ শেষ করে ঘুরতে বেরিয়েছে, সেরকম লাগছে। শান্তিতে বসেছি। হ্যাঁ সত্যি কি তাই? এখানে তো রান্না করতে হবে। হ্যাঁ হবে, বাট রান্নাটা তো আমি এনজয় করি, সো ওটা আমার কাছে খুব কঠিন কিছু লাগে না, যেটুকু পারি সেটুকু করি। আচ্ছা, কোরবানির ঈদে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, কিন্তু দাওয়াত দিয়ে নিয়ে এসেছি রান্না করাবার জন্য। আর কি রান্না করাবো তাই ভাবছি। কি রান্না আপনি করবেন, আপনার পছন্দের রান্না? কোরবানিতে গরু ছাড়া তো কোনো কথা নেই, সো গরুর মাংসই সবসময় রান্না হয়। বাট এবার মানে আজকে আমি যেটা করতে চাই সেটা মাংস ঠিক না, এটা হচ্ছে গরুর নলি, মানে পায়ের নলি দিয়ে যে নেহারি বা গরুর পায়া যেটা হয় সেইটা রান্না করবো আজকে। আমার কি পছন্দের একটা খাবার, খুব বেশি খেতে পারে না, আমার পছন্দের। হ্যাঁ, খুব একটু ডায়েট মেনটেন করতেই হয়, কিন্তু খুব খেতে ভালোবাসি। একটু গরম গরম একটু পরোটা, রুটি, নান, একটা কিছু দারুণ লাগে না? কিন্তু আমার রেস্টুরেন্ট, আমার বাসায় রান্না করে খেতে খুব ভালো লাগে, কিন্তু মনে হয় যে ভীষণ সময় সাপেক্ষ, অনেক সময় লেগে যাবে, এতটা সময় হাতে আজকে দেখাবো মোটেও সময় সাপেক্ষ না। সত্যি আজকে যেভাবে দেখাবো তাতে মনে হবে যে এত সহজ, আগে কেন পেলাম না। সিরিয়াসলি আমি তো অবশ্যই সেটার জন্য ওয়েট করছি, কারণ ছন্দাপা তো ভালো রান্না করেন। আমরা এক্সপার্টের অন্য একটা কিচেনে ছন্দাপাকে অনেকবার রান্না করতে দেখেছি, তো আমি তো আজকে অবশ্যই রেসিপিটা শিখে নেবো এবং বাসায় গিয়ে অবশ্যই আমি এই চট জলদি গরুর পায়া রান্না করা শিখবো। তো চলুন তাহলে দর্শক, আগে উপকরণগুলো দেখিয়ে দিই। গরুর পায়া বা নেহারি রান্না করতে আমাদের কি কি লাগছে। বিফ নেহারি তৈরি করতে আমাদের যা যা লাগবে: উপকরণ: গরুর পায়া 2টি, পেঁয়াজ কুচি হাফ কাপ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, আস্ত জিরা হাফ টেবিল চামচ, জিরা বাটা হাফ টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, আস্তা গরম মশলা প্রয়োজন মতো, সরিষার তেল 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পানি 2 লিটার। কোরবানির ঈদ মানে যে কোনো বাসায় গরুর মাংস তো মাস্ট, কিন্তু ঈদের পরের দিন, তারপরের দিন কিংবা তারপরের দিন গরুর পায়া কিংবা নেহারি খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, আর সেজন্যই আমরা ওয়েট করে থাকি। তাই ওয়েট করতে হবে না, আমরা দেখিয়ে দিব কি করে রান্না করতে হবে গরুর পায়া কিংবা নেহারি। ঝটপট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই, ছন্দাপু শিখিয়ে দেবে, তাই না? চলো কিভাবে করবো। আসলে কিন্তু এটা করতে অনেক সময় লাগে যদি নর্মালি করি আমরা, বাট আমি যেহেতু প্রেসার কুকারে করবো, সো এটা অল্প সময় হয়ে যাবে। গরুর নেহারি বা পায়া তৈরি করার জন্য আমরা 1 কেজি পরিমাণ পায়ের ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি অংশ, এবং এটা খুব ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা ঢেলে দেব। একটু ছোট চামচ দিতে হবে, টেবিল চামচ, একটা টেবিল চামচ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা মশলাগুলো দেওয়া শুরু করি। এখানে আমরা 2 টেবিল চামচ আদা নিয়ে নিলাম, আদা বাটা পেস্ট করা যেটা সেটা। এরপর আমরা 1.5 টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিলাম। আচ্ছা, মানে আদা রসুনের পরিমাণটা হবে একটু কম বেশি আছে, 75-25 এরকম হবে রেশিওটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 1 টেবিল চামচ জিরা বাটা নিয়ে নিলাম। জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়াও ব্যবহার করতে পারবেন, জিরা গুঁড়াও ব্যবহার করতে পারবে। এরপরে আমরা হলুদ নিব, হলুদটা হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়োটাও হাফ টেবিল চামচ। এটা ডিপেন্ড করছে কে কেমন ঝাল খায় তার উপর। আমি হাফ চামচই ব্যবহার করি। আপনার বাসায় সবাই ঝাল কেমন কম খায়। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আচ্ছা, এরপরে আমরা একটু আস্ত জিরা দিব, 1 চা চামচের মতো। আস্ত জিরা? আস্ত জিরা, মানে এটার ফ্লেভারটা স্ট্রং হবে। ও আচ্ছা, বাহ, নতুন একটা ট্রিক শিখলাম। এরপর আমরা 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম।
এখানে একেবারে এলাচ, দারচিনি, তেজপাতা সবকিছু আছে। আচ্ছা আচ্ছা। এরপর আমরা যেটা করব, আমরা কিছু আস্ত গরম মশলাও দিব এখানে। এই 3-4টে পরিমাণ দারচিনি। অনেকে কিন্তু এলাচটা ফাটিয়েও ব্যবহার করে, সেটা দিয়ে দিলাম আস্ত করেন আস্ত। না বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আমরা গুঁড়োটা দিয়েছি ওই জন্য আর দিলাম। একটু লং। হ্যাঁ, লং। ঠিক আছে, সব কিছু আছে। আর যেটা গরম মশলা ব্যবহার করেছি সেটাতে একটু তেজপাতা দেওয়াই ছিল। আর লাগতে হবে পেঁয়াজ। এখানে আমরা 1/2 কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ আমরা রাখলাম এটা বেরেস্তা করার জন্য। নেহারি খেতে গেলে তো অবশ্যই সেখানে হেলথ, ডায়েট ইস্যু এসব চিন্তা করা যাবে না একেবারে। বাট তারপরেও নেহারির কিন্তু অনেক উপকারিতা আছে, আমি বলবো। এখানে আমরা প্রায় 3 টেবিল চামচের মতো, আমি আন্দাজ মতো দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে রান্না, এটা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারি, কিন্তু সরিষার তেলটা দিয়ে রান্না করলে কি হয়, একটা অথেন্টিসিটিটা থাকে। মানে আমাদের মা, খালা, নানু, দাদু যারা ছিলেন তারা কিন্তু কি করতেন, এই সরিষার তেল দিয়ে রান্না করতেন। সন্ধ্যাপুর দাদু বাড়ি কোথায়? আমাদের তো সব বিক্রমপুর। আচ্ছা, তাহলে বাড়িতে নেহারিটা কে ভালো রান্না করতেন, মা নাকি দাদি? এটা আমার নানু, আমার নানি আর কি যাকে বলে। আমি আমার নানিকে কুট্টি ভাইয়া বলতাম। তো কুট্টি ভাইয়া খুব ভালো করতেন। এবার আমরা কিন্তু সবকিছু একদম ভালোভাবে মেখে নিচ্ছি, ঠিক আছে? খুব ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, আমরা কিন্তু লবণ দেইনি। হ্যাঁ, লবণটা দিব। আমরা আরেকটু তেল দিতে পারি, একটু ভালো পরিমাণে তেলটা লাগবে স্বাদ বর্ধকের জন্য। কারণ আসলে গরুর মাংস, সেটা নেহারি হোক বা এমনি মাংসই হোক, একটু তেল না হলে তো জমে না, স্বাদটা হয় না পুরোপুরি, তাই না? সত্যি। সো কোরবানিতে অনেক রান্না করতে হয় না বাড়িতে? আমি রান্না করতে পছন্দ করি, আমার ভালো লাগে রান্না করতে। সেই হিসেবে কোরবানির সময় যেটা হয়, ওই মাংস ঝোল করে আলু দিয়ে একটা খাওয়া, ছেঁচা গরুর মাংস, কিংবা সিরকা দিয়ে গরুর মাংস। সিরকা দিয়ে? হ্যাঁ, সিরকা দিয়ে, এটাও খুব মজার একটা রান্না। সিরকা দিয়ে, কিংবা কালা ভুনা গরুর, তো এগুলো তো সবই হয়। ফাইনালি নেহারিটা যখন করা হয় সেটার আবার একটা আলাদা টেস্ট। হ্যাঁ, সেটা তো মানে কোরবানির দিন সাধারণত পায়াটা করা হয় না, ওটার জন্য আমরা একটু ওয়েট করি। 1 দিন 2 দিন একটুখানি জাল দিয়ে 2-3টা দিন লাগে। হ্যাঁ, ওটা তো আলাদা মজা, তাই না? হ্যাঁ, আজকে যেটা আমরা কম সময় দেখাচ্ছি, সেটা পরোটা, নান রুটি, দারুণ। মুখে পানি এসে যাচ্ছে আমার এখন। নানু বা মা, তাদের হাতের কোন রান্নাটা সবথেকে বেশি মজা? আমার তো এনি কাইন্ড অফ রান্না, মানে আমার নানু যেটা বলতেন যে আমি একটু নাড়ি, যে একটু লবণটা, আমরা পানিটা দিব তো, লবণটা একটু বেশি দিলাম, পরে যাতে লাগলে আমরা একটু দিয়ে নিতে পারবো। ওকে, হ্যাঁ। তো সেটা আমার নানি বলতেন যে, মানে আমার কুট্টি ভাই বলতেন যে, আমার হাতে যে কি আমি বুঝি না, আমি যদি তেঁতুল পাতার খাট্টাও রান্না করি, মানে যে তেঁতুল পাতা পানির মধ্যে দিয়ে একটা টক, সেটাও আমি ভাগে পাই না। তার মানে সবাই চেটেপুটে শেষ করে ফেলে। তো আমার নানুর হাতের রান্না হচ্ছে ওই রকম, মানে সে এত অসাধারণ, তার হাতের গরুর মাংস রান্না। আমার আব্বু ঢাকা থেকে মাংস কিনে নিয়ে নানুকে দিতেন যে, মা, আম্মা আপনি গরুর মাংসটা রান্না করেন, আমি বসে বসে খাবো, এবং চুলার পাড়ে বসে বসে আব্বু খেতেন। এই আমার নিজের নানার কথা মনে পড়ে গেল, সেরকম আমার নানার হাতে পায়েস, ও মাই গড, দারুণ না? অসাধারণ। আমার নানু মারা যাওয়ার পর আমি ওরকম পায়েস, আমার মানে মা অনেক চেষ্টা করেছে, নানুর মতো হয়নি কখনো। এবার আমরা এটাকে কি করব, কষাবো। হ্যাঁ, ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমরা একটু কষিয়ে নেব। আচ্ছা, এখানে পানি কতখানি দেব? পানি আমরা 2 লিটারের মতো পানি দিব। পরে কষানোটা 7-8 মিনিটের মতো একটু কষাতে হবে। আচ্ছা আচ্ছা, কষালে হবে কি, টেস্টটা অনেক বেড়ে যায়। আর পানিটা দিয়ে দিলে প্রথমেই ওটার টেস্টটা আসলে ওইভাবে আসবে না। সো দ্যাট আমরা নেড়ে নেড়ে জিনিসটাকে কষাবো। এটার ভিতরে একটা পানি আছে, সেটা বের হবে। যেটা বলছিলাম যে, হ্যাঁ, নেহারির বা এই গরুর যে হাড়, এটার কিন্তু অপকারিতাটা পরে বলি, উপকারিতাটা আগে বলি। সেটা হচ্ছে যেহেতু হাড়, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, এটাতে ফসফরাস আছে, জিঙ্ক আছে, সো ভীষণ হেলদি, মানে হাড় বর্ধক হিসেবে কাজ করে। বাচ্চা বয়স যাদের, তারা তো এটা ভীষণ খেতে পারে, মানে যেহেতু আমরা রেগুলার খাচ্ছি না, খাওয়াই যায়। তবে হ্যাঁ, এটা আবার যেহেতু হাড়ের ভিতরে মজ্জাটা আছে, তার মানে যাদের কোলেস্টেরল হাই বা যাদের প্রেশারটা হাই, তারা একটু কম, অল্প পরিমাণে একটু কম। আমরা খুব নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নেব। আচ্ছা, এটা কষতে থাকুক, আমরা একটু গল্প করি।
আপনাকে সবাই মানে আমার কাছে যেটা মনে হয় যে বিউটি উইথ ব্রেইন আমার সামনে দাঁড়িয়ে আছে, অনেক ভাবে আপনাকে দেখেছে। আপনি এত ভালো অভিনয় করেন, আবার আপনি এত ভালো রান্নাও করেন, সেভাবে রাঁধুনি হিসেবেও আপনাকে দেখেছে, আবার দুজন গুণবতী মেয়ের মাও আপনি। তো এই এত কিছুর ভিড়ে আমরা কিছু কমন প্রশ্ন করি, যেমন আপনার প্রিয় রং কি, আপনার প্রিয় খাবার কি, ঠিক সেরকম আমরা একটুখানি গানও শুনতে চাই, আমরা একটু কবিতা আবৃত্তি শুনতে চাই, বা নাটকের কোন একটা সংলাপও শুনতে চাই। এই তিনটার মধ্যে বাছাই করে নিতে পারেন, এটা অবজেক্টিভ কোশ্চেন। ঠিক আছে, এটা যেহেতু আমি জাস্ট এখনই আমার চট করে মনে হলো যে নলি, নলা, যেহেতু এটা সো এই শব্দটা দিয়ে আমার একটা আমি মোহন খান ভাই পরপারে চলে গেছেন, ওনার আত্মা শান্তিতে থাকুক। তো ওনার একটা সিরিয়াল করতাম সমুদ্রে গাংচিল, তো ওইটাতে আমার একটা ক্যারেক্টার ছিল ঢাকায়া কুর্তি। ক্যারেক্টারটার নাম সম্ভবত মমতাজ বা নুরজাহান এই টাইপের একটা নাম ছিল, এবং ওইটাতে আমার এরকম একটা, আমি খুব মানে মহিলা মাস্তান থাকে না, ওরকম মাস্তান টাইপের। তো সেটাতে এরকম ইয়ে ছিল যে আবে ওই সাবধান হয়ে যা কয়ে দিলাম, কার সামনে বাতচিত করছ, হ্যাঁ বুঝে পারছ নাই না, এক করে ঠ্যাঙ্গে নড়লে উড়লে ভাঙ্গে কিন্তু হাতে ধরাই দিমু, হ্যাঁ আইস তলব পারে বিকাল বেলা বুঝাই দিমুনি, হ্যাঁ কি হয়ে যায় কোন তো যায় না, হুন আউনের সময় করলাম ওই নড়লি খুললে রাখা হিস বাসায়। আমি প্রথম ওই আবে ওই শুনে এই টাইপের একটা ছিল। তো এরকম মাস্তান যদি ঢাকাইয়া এলাকায় থাকে, পুরান ঢাকায় এলাকায় থাকে, তাহলে আমি কিন্তু অদ্ভুত ভাবে এটা আমার মানে ধারণার বাইরে যে পুরান ঢাকায় কিন্তু আমি ভীষণ পপুলার, মানে বউ, মানে আমি তো পুরান ঢাকার বউ, তো আমার হাজবেন্ড তো পুরান ঢাকার। তো ওইখানে আমার ধারণা ছিল যে পুরান ঢাকায় আমাকে কেউ চিনবে না, কেউ চিনে না। ও মাই গড, আমি পুরান ঢাকায় গিয়ে দেখলাম যে আমার প্রচুর ফ্যান্স, এবং তারা আমার নাটক ধরে ধরে, আমার নাটকের নাম ধরে ধরে তারা আমাকে ডাকে, মানে ডিরেক্ট কথা বলতে পারছে না। এলাকা শ্বশুর বাড়ির এলাকা বলে কথা, তো ওখানে আত্মীয় হোক বা না হোক ওরাও কিন্তু শ্বশুর বাড়ির। হ্যাঁ সেটাই মানে খুব ইন্টারেস্টিং, এবং আমি আমার কাছে খুব ভালো লাগতো ব্যাপারটা যে আরে মানে দারুণ তো, যে এই এলাকার মানুষ, আমি ভাবতাম যে এরা বোধহয় শুধু হিন্দি সিরিয়াল ছাড়া বোধহয় আর কিছু দেখে না, বাংলা নাটক বোধহয় এরা দেখে না। কিন্তু না, নাটক দেখে না, একদমই ভুল ধারণাটা আমার, নাটক দেখে আমাদের। সো এটা খুব ভালো একটা বিষয়। অলমোস্ট হয়ে গেছে, আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা পানি দিব এটাতে। আমরা এখন পানিটা গরম করেই দিয়েছি। হ্যাঁ, কারণ যে কোনো ইয়ে করার সময় না পানিটাকে গরম করে দিলে তরকারির স্বাদটা নষ্ট হয় না, তা না হলে হয় কি স্বাদটা নষ্ট হয়ে যেতে, বিশেষ করে মাংস। সো আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো পানি দিলাম, একটু নেড়ে দিই। আর যেহেতু আমরা গরম পানি ইউজ করছি, পরে যদি লাগে চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখন এটাকে তো ঢেকে দিব। হাড়টা সেদ্ধ হওয়ার জন্য আমরা কয়টা সিটি দিতে পারি? প্রথমে একটা সিটি হবে, দেন এটা আমরা 45 মিনিটসের জন্য মাঝারি আঁচে দিয়ে দিব। প্রথমে আমরা একটু আঁচটা বাড়িয়ে দেব। আচ্ছা, আঁচ বাড়িয়ে একটা সিটি দেবো প্রেসার কুকারে, আর তারপর জালটা কমিয়ে মাঝারি আঁচে দিয়ে দিতে হবে 45 মিনিটের জন্য। আমরা একটা কাজ করতে পারি আপু, আমরা এখানে দুটো পাত্র দুই পাশে ট্রান্সফার করে দিতে পারি, তাহলে আমরা ভেজে নিতে পারি। তাহলে আমি এটি সরিয়ে দিই, এখানে এটা 45 মিনিটের মতো হতে থাকুক, আমরা এই পাশে বেরেস্তাটা করি। এটা আঁচটা ধরিয়ে দিই। হ্যাঁ, এবার আমরা কিন্তু বলেছিলাম মাঝারি আঁচে রাখবো। আমরা এখন একটু মাঝারি আঁচে রাখবো। এটা 45 মিনিটের মতো রান্না হতে থাকুক, আমরা এর মাঝে বেরেস্তাটা করে ফেলবো। অনেকেই বলে বেরেস্তা, অনেকের যে মুড়মুড়ে বা কুরকুরে বেরেস্তাটা হয় সেটা হয় না, নরম হয়ে যায়, নিয়ে যায়, বা বেরেস্তাটা করতে পারে না, সেটার টিপসটা আসলে কি, কিভাবে পারফেক্ট বেরেস্তা করব? আচ্ছা, এটা আমি বলছি। আমরা পেঁয়াজটা দিয়ে দিই। আচ্ছা, গরম তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে খুব বেশি জোরে আছে আমরা এটা করব না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। আমরা একটু আঁচটাকে কমিয়ে রেখে মাঝারি আছে আর কি এটা করব। আচ্ছা, যেটা বলছিলাম, একটু চিনি যদি আমরা এর মধ্যে দিয়ে দিই, আচ্ছা, তাহলে কিন্তু বেরেস্তাটা কুরকুরে মুড়মুড়ে হয়ে যাবে। এটাই তাহলে নামানো হবে, রাইট? আচ্ছা, সবাই জানে যে আপনার টুইন বেবি টাপুর এবং টুকুর,
তো টাপুর টুপুর দুইজনই মার হাতে কি খেতে ভালোবাসে? তারা মার হাতের সাদা পোলাও, রোস্ট এবং তারা ডিম ভুনা, আমি একটা টক দই দিয়ে ডিম ভুনা আলাদা। করি, হ্যাঁ সেটা তাদের ভীষণ পছন্দ, টমেটো এবং টক দইয়ে ওইটা তাদের খুব পছন্দ। ওরা কি রান্না শিখেছে? ওরাও কিছু কিছু, ওরাও খুব ভালো পিৎজা করে, তাই খুব ভালো পিৎজা করে, হ্যাঁ খুব ভালো পিৎজা করে, পাস্তা করে, এগুলো তারা করে। তারা আমার হাতের মোমোটা পছন্দ করে এবং তারা পুডিং খুব পছন্দ করে। আমি এই ক্ষেত্রে একটা কথা বলে রাখতে চাই, আপনি ফেসবুকে মাঝে মধ্যেই রান্নার বিভিন্ন টিপস শেয়ার করেন, একটু একটু হঠাৎ মনে হয়, শখ হয়। আমি সেখান থেকে ছন্দাপুর একটা রেসিপি দিয়েছিলাম, কিমচির রেসিপি, কোরিয়ান কিমচি। আমি সেম ভাবে সেই কিমচিটা বাসায় করেছি, আরে কিমচিটা অনেক মজা হয়েছিল, অনেক। শুধু যদি আমি একটু ঝালটা কম দিতাম তাহলে ওটা আরো তুমি তো টেস্টি ঝাল বেশি খাও, তুমি একটু আগে বলছিলে আমাকে যে বেশি দিয়ে পুরো এক চামচ দিতাম। অ্যাকচুয়ালি আমি মাঝখানে কোরিয়া গিয়েছিলাম, সাউথ কোরিয়া, আমার ছোট ভাই থাকে ওখানে। তো ওখানে যাওয়ার পরে আমি কিন্তু এর আগে কিমচি কখনো খাইনি। কোরিয়া গিয়ে আমি কিমচিটার টেস্টটা হচ্ছে যত পুরনো হয় তত বেশি টেস্ট। তো আমি কিছু রেস্টুরেন্টে কিমচি খেয়ে আমি মুগ্ধ, আমি আমার অথেন্টিক রেসিপিটা, হ্যাঁ ও মাই গড এত মজা কিমচি। দেন আমি ট্রাই করতে থাকলাম যে এটা রেসিপি কোথায় পাই, তখন খুঁজে খুঁজে একটা রেসিপি পেলাম এবং সেইটা আমি ট্রাই করে দেখেছি। এবং আমার হ্যাঁ ভালো লেগেছে এখানে তো আসলে ওদের সবকিছু পাওয়া যায় না সব সময়, তো কিছু কিছু কম্প্রোমাইজ করতে হয়। তারপরেও দেখলাম যে না ভালো, এবং টাপুর টুপুরে কিমচিটা ওদের শখেই আসলে করতে হয়ে গেছে, হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে। আমরা বাহ, এত তাড়াতাড়ি এত মুচমুচে আমি ভাবতেই পারিনি। হয়ে গেছে, ডেফিনেটলি আমি এখন থেকে বাসায় যতবার বেরেস্তা করবো এই রেসিপি ফলো করবো, আমরা এটাতেই তুলে ফেলতে পারি, তুলে ফেলি। তো আমার খুব ভালো লেগেছে যে আপনি কিমচিটার রেসিপি এমন ভাবে দিয়েছেন যেন আমরা বাংলাদেশে যে জিনিসগুলো পাই সেগুলো দিয়েই আমরা যেন হাতের কাছে যা আছে সেটা দিয়ে সুন্দর করে করতে পারি। সো ওই জন্য আমি চেষ্টা করেছি যে না দেখি, কারণ আমি বাসায় আগে একবার আরেকটা বিষয়, যেহেতু আপনি কিমচি পছন্দ করেন তার মানে আপনি খুব ভেজিটেবল লাভার। হ্যাঁ ডেফিনেটলি আমি ভেজিটেবল মানে সালাদ, ভেজিটেবল, ফিশ এগুলোর উপরে থাকতে পছন্দ করি, ফ্রুটস। আর বিক্রমপুরের মেয়ে তো রান্না এক্সপার্ট না হয়ে যায় কি করে? সেখানকার মানুষের পিঠা বানাতে পারেন ছন্দাপুর? পারি, মানে পারতে হয় আর কি। আচ্ছা, বিবিখানা পিঠাটা বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী পিঠা। আপনাদের ওখানে কি এখনো ওই চল আছে যে মানে যে জামাই এলে যে জামাই আদর করে বিভিন্ন রকমের পিঠা করা হয়? অসম্ভব, মানে জামাই আদরে তো তাদের মানে পিঠার কোনো রকমের শেষ নাই, মানে পাকন পিঠা, পুলি পিঠা, বিবিখানা পিঠা, মুগশলা পিঠা, পাটসাপটা পিঠা, দুধ পুলি, মানে নাম বলে শেষ করা যাবে অনেক না। রকম। আমার মনে হয় সারা বাংলাদেশে যত পিঠা নিয়ে মানুষ কথা বলে তার বেশিরভাগ রেসিপি এসেছে বিক্রমপুর থেকে। সেটাই এবং রান্নার ব্যাপারটা আসলে বিক্রমপুরের এটা স্বীকার করতেই হবে, স্বীকার করতে হবে একদমই। তো আমাদের এটাও বোধহয় হয়ে এলো বলে নাকি? না, আরেকটু সময় আমরা রাখি, তারপর আমরা নামিয়ে ফেলবো। ওকে, ঠিক আছে। একটু সাবধানে করতে হবে, প্রেসার কুকার। ও মাই গড, এত সুন্দর কালার এসছে, ওয়াও! আমি কখনো ভাবতেই পারি না যে এত অল্প সময়ে গরুর পায়ে রান্না করা সম্ভব, তাও এত সুন্দর রং আসবে। কারণ হচ্ছে যে কোনো রান্নার রঙই কিন্তু বলে দেয় সেই রান্নার স্বাদ কেমন হবে। এবার আমরা ওয়াও একটু বেড়ে নিই। সবার জন্য হেলদি না হলেও যারা মানে খাওয়ার উপযুক্ত তাদের জন্য এটা ভীষণ হেলদি। আর যারা প্রচুর গরু লাভার আছে, যারা ভীষণ গরুর মাংস খেতে পছন্দ করে, পায়া খেতে পছন্দ করে, যারা এই মুহূর্তে ঈদের এই প্রোগ্রামটা দেখছে তাদের তো জিভে জল এসেছে আমি নিশ্চিত। এবং তারা যদি পুরুষ হয়ে থাকে নিশ্চিত বউকে রান্না করে পাঠিয়ে দিয়েছেন, যাও গরুর পায়া রান্না করে এসো, রান্না করে নিয়ে এসো। বেস্তাটা সত্যি খুব সুন্দর হয়েছে, একদম মুড়মুড়ে, হ্যাঁ সুন্দর হয়েছে। আর এটা তো প্রিজার্ভ করেও রাখা যাবে ঠিক একই ভাবে, ঠান্ডা করে জাস্ট কাচের বয়মে ভরে রেখে অনেকদিন থাকে বোধহয় না? থাকে। একটু আদা কুচি দিয়ে দিচ্ছি আমি, কাঁচা আদার বাইটটা, আদাটা বাইটে পড়লে ভীষণ ভালো লাগবে। আর একটু ধনিয়া কুচি, ধনিয়া পাতা কুচি আর কি, দেখতে অনেক ভালো লাগে না ধনিয়া কোনো কিছুর উপর দিলে? ফ্লেভার তো দারুণ লাগবে। তৈরি হয়ে গেল গরুর পায়া বা নেহারি।
থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আজকে খুবই সারপ্রাইজ এবং ভীষণ খুশি যে এত অল্প সময় গরুর পায়ে রান্না করা যায় এই খেতে। অ্যাকচুয়ালি দর্শকরা যদি দেখে উপকৃত হয়, তারা যদি এটা করে খায় তাহলে আমাদের সার্থক। ডেফিনেটলি, নো ডাউট। তো দেখে নিলেন কেমন করে রান্না হয়ে গেল এত সহজে চটজলদি গরুর পায়া কিংবা নেহারি। আমি তো এর ঘ্রাণে একেবারেই লোভ সামলাতে পারছি না, তাই আপনাদেরকে বলি প্রণালীটি আপনার জন্য দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রস্তুত প্রণালী। প্রথমে গরুর পায়া পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে টুকরো করে কেটে নিতে হবে। এরপর প্রেসার কুকারের মধ্যে পায়ের টুকরাগুলো দিয়ে তার মধ্যে সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে চুলার মিডিয়াম আঁচে বসিয়ে দিন। এবার 5-7 মিনিট কষিয়ে তার মধ্যে লবণ ও পানি দিয়ে দিন। পানি ও লবণ দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনা লক করে দিন। 1 ঘন্টা পরে চুলার জাল বন্ধ করে নামিয়ে পরিবেশন করুন মজাদার বিফ নেহারি। ছন্দা আপু সত্যি সত্যি আমাকে শিখে দিয়েছেন কি করে খুবই কম সময়ের মধ্যে গরুর পায়ের মতো একটা কঠিন রেসিপি করা সম্ভব। সেটা অলরেডি আমার সামনে, আর আমি লোভ সামলাতে পারছি না, কারণ যতক্ষণ রান্না করছিলাম ততক্ষণ সুঘ্রাণে ভরে গেছিল চারপাশ। ধনেপাতা দেওয়া হয়েছে, সো আরো ফ্রেশ ফ্লেভার পাওয়া যাচ্ছে। এখন আমার সামনে গেস্ট আছে, তাকে তো আগে দিতেই হবে। আমার তো ইচ্ছে করছে আগে আমি চাই তুমি আগে না, প্লিজ। সত্যি প্লিজ না, এটা আবার মানে দর্শক কি ভাববে যে গেস্ট সামনে রেখে তারপরে নিজে আগে নিয়ে নিল। থ্যাংক ইউ। ওকে, আমি জানি আপনি মানে একটু কনসিয়াস খাবার দাবারের ব্যাপারে। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু মেনটেন করে খান, সেই জন্য আমি অল্পই দিলাম। এটাই হয়, কিছু করার নেই, সুস্থ থাকতে হবে তো না। মজার খাবার একদিন খাওয়াই যায়, তাই না? সেটাই, সেজন্যই একটু খাবো। কোরবানির ঈদ বলে কথা। এক্স্যাক্টলি। চল আমরা তাহলে একটু ট্রাই করি, একটু টেস্ট করো, আমি আগে একটু দেখি তোমার কাছে কেমন লাগে। যে সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, মজা না হয়ে পারে না। পাস নাকি লেটার মার্ক নিয়ে পাস? সিরিয়াসলি এ প্লাস। খুব মজা, একদম ঝাল লবণ পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। এবার তাহলে আমি একটু ট্রাই করতে পারি। আমি ভাবছিলাম যে মরিচের গুঁড়ো একটু কম দিলে ঝালটা মনে হয় কম হবে, বাট না, সত্যি মজা হয়েছে। ওকে, ভীষণ ভালো। নিজের জিনিস নিজে এবার একটু দেখি। সেই জন্যই আমি ভাবছিলাম যে আপনি রান্নার আগে এত কনফিডেন্ট কেন। কারণ গরুর পায়া, আমি ভাবছি গরুর পায়া কিভাবে এত কম সময় রান্না করবে, এবং সেটা রান্না হয়েছে এবং এত মজাও হয়েছে। সো আপু থ্যাংক ইউ সো মাচ। খাবো আসলে তাই, শুধু আমি না, আমাদের সেটের যারা আছে আমরা সবাই চেটে পুটে খাবো। আপু আরো একবার অনেক অনেক ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি চাই আপনি আবারও আমার আমন্ত্রণ পেয়ে আমার প্রোগ্রামে আসেন এবং আরো যত অজানা অজানা রেসিপি আছে সব আমাদেরকে রান্না করে খাওয়ান। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে ঈদ মোবারক, আমার দর্শকদেরকে ঈদ মোবারক, আর মাই টিভিকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাকে এত চমৎকার একটা প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। তো দর্শক, কোরবানি ঈদ স্পেশাল গরুর পায়া কিংবা নেহারি রান্না আমরা দেখিয়ে দিলাম। তৈরি করে ফেলুন ঝটপট। আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিয়েছি প্রণালীটিও। আজকের মতো এক্সপার্ট ডিশাস মাই কিচেন থেকে তাসনিমা মোহনা বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আরো চমক আছে আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই, ঈদ মোবারক।